সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। জমে উঠেছে সংসদ বিতর্কেও। চিরায়ত নিয়মে প্রশ্নের তীর ছুটছে বিরোধী দল, সরকারি দলও জবাব দিচ্ছে সমালোচনার। জুলাই সনদ বিতর্ক শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট প্রসঙ্গ শেষ হইয়াও হইল না শেষ অবস্থা। এর মধ্যে আজকের সংসদে উত্তাপ ছড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের যুদ্ধ অপরাধীদের নামে শোক প্রস্তাব ও 5 আগস্টের পরে থানা লুটের ঘটনায় ইন্ডেমনিটি প্রযোজ্য কিনা এমন কিছু বক্তব্যে। আলোচনায় এসেছে গুপ্ত প্রসঙ্গও। জাতীয় সংসদে সাম্প্রতিক এমন বাদ প্রতিবাদ নিয়ে আজকের সম্পাদকীয় তর্ক বিতর্কের সংসদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন এস.এম. সাইদ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। দেশের স্বার্থ রক্ষা করে স্বাগত জানাবে সরকার, বললেন বাণিজ্যমন্ত্রী। সামর্থ্যহীনদের জন্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করবে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর। জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা দেখছেন তথ্য উপদেষ্টা। সন্দেহভাজনদের জামিন বাতিলের উদ্যোগ। জঙ্গি ইস্যুকে হাতিয়ার বানিয়ে ফায়দা লুটে আওয়ামী লীগ সরকার। এবং মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। বিএনপির এমপির বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। সালাউদ্দিন আহমেদ রায়হান, আপনাকে দিয়ে আমি আজকে শুরু করি। আজকে আপনি সংসদের বক্তব্য শুনেছেন আন্দালিব রহমান পার্থ এবং ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা সরকারি দলের। তার জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই যে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব সংসদে যেটা নেওয়া হয়েছে, সেটা সম্পর্কে আপনার বক্তব্য কি? এটা কি ঠিক হয়েছে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমার সহ-আলোচককে। প্রথম কথা হচ্ছে যে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা জানেন উনি কিশোরগঞ্জের 4 আসনের। তো এখানে বেসিকলি যুদ্ধাপরাধীদের নিয়ে যেহেতু তারা কনভিক্টেড ছিল এবং তারা সে অনুযায়ী রায় হয়েছে এবং তারা শাস্তিও পেয়েছে, আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তাদেরটা না আনাই বেটার ছিল। উনি এখানে আরও কথা বলেছেন। আসলে দেখেন, 1971 সালের কথা আসলেই, উনি যখন 1971 সালের কথা বলছিলেন তখন তো জামায়াতের ওরা হইচই করছিল। প্রায় 10 মিনিটের মতো কিন্তু সংসদ বন্ধ ছিল এবং স্পিকারকে আপনার এখানে হস্তক্ষেপ করতে হয়েছে। 1971 সালের কথা আসলেই তাদের আপনার খুব গাজালা শুরু হয়ে যায়। আসলে এটা তো আদি পাপ। এই পাপ থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। সবচেয়ে বড় কথা, এই পাপ থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টাও করে নাই কখনো, কিন্তু এই পাপে তারা আরও অন্যদেরকে জড়ানোর চেষ্টা করেছে। আমাদের যে বিপ্লবী তরুণরা আছে এখনকার বর্তমানে, তাদেরকেও জানানোর চেষ্টা করছে এবং তারাও সেই ফাঁদেই পা দিচ্ছে। এটা খুবই দুঃখজনক। আপনি দেখেন, 1971 সালটা ছিল হচ্ছে যে আমার একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, আর 24টা ছিল হলো আমার একটা সরকার পরিবর্তনের প্রক্রিয়া। এই দুইটা জিনিস তো বুঝতে হবে। এই দুইটা জিনিস না বুঝেই তো গুলিয়ে ফেলা হয়। এবং ওরা জামায়াত ইসলামী সবসময় যে এই কাজটা করে, আপনার 71টাকে আপনার সাপ্রেস করতে চায় তাদের আদিপাপের কারণে। সুতরাং এখানে দেখেন, প্রসঙ্গক্রমে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কথা আসছিল যে তাদেরকে সুপ্রস্তাবে আনা হলো। তাদের সুপ্রস্তাবে, এবং কি আমি এরকমও শুনেছি যে যদি সুপ্রস্তাবটা গঠিত হয়েছে, বেগম খালেদা জিয়ার নাম ছিল না, পরবর্তীতে সেটা এডিট করা হয়েছে, কিন্তু ওদের দুজনের নাম ছিল। তো এটা আসলে খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে এরকম যুদ্ধাপরাধীদের নাম আসবে। ট্রেজারি বেঞ্চে বিএনপি বসে আছে, বিএনপি বসে আছে। তারপরে যেহেতু ট্রেজারি যেদিন সুপ্রস্তাবটা আনা হয় প্রথম দিন বা এর পরের দিন খুব সম্ভবত, তখন তো আসলে বিএনপি তখন ওইভাবে গুছিয়ে উঠতে পারে নাই, ঠিক আছে। ওটা বা ইন্টারিম থেকে তাদেরকে সাপ্লাই করা হয়েছিল বা ইত্যাদি ইত্যাদি। তারা হাউসটা পেয়েছে, তারপরে তারা আপনার এটা জাস্ট কনভে করেছে।
কিন্তু এখানে বেসিক জায়গাটা যেটা হচ্ছে যে আজকে আপনি দেখবেন যে যেই জিনিসটা ঘটলো আর কি সংসদে, যে ওরা যে আপনার জামায়াত ইসলাম যে হইচইটা করলো, ৭১-এর কথা শুনলেই তাদের এত গাজালা করে কেন? এই জিনিসটা কেন তারা আপনার এখনো এই জিনিসটা থেকে তারা সরে আসতে পারে না? তারা কি সংসদে কখনো স্পষ্টভাবে নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করেছে? করেননি। এই আদি পাপ থেকে তারা তো মুক্তি পাবে না। বরঞ্চ আমাদের তরুণদেরকে তারা আপনার আরো মিসগাইড করছে। মিসগাইড করে তাদের কি করে? তরুণরাও কিন্তু দেখবেন যে তারা কিন্তু ওই বিষয়টাতে এতটা বেশি আজকে যেমন উত্তপ্ত বাক্য বিনিময় ছিল সংসদে, আবার ভালো কিছু হয়েছে। আজকে নাহিদ ইসলামের আবার জন্মদিন ছিল, সেখানে শুভেচ্ছা বার্তা বিনিময় হয়েছে। কিন্তু এই জিনিসটা থেকে আপনার জামায়াতে ইসলামীর যে এই ব্যাপারটা, এখান থেকে তারা মুক্তি পাবে না এবং এই জিনিসটা তারা জিইয়ে রাখতে চাইবে। তারা তাদের অবস্থান কোনো সময় পরিষ্কার করবে না। এই জন্য আপনার বেসিক প্রশ্ন ছিল যে এটা আমি সমর্থন করি কি করি না। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এটা আমার ব্যক্তিগত মতামত, কোনোভাবে সমর্থন যোগ্যও না। যে অপরাধ করেছে আমাদের যেই স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে, একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সেটা একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে এসেছে এবং এখানে অগণিত মানুষের আপনার সংগ্রাম ছিল। প্রায় ৩০ লাখ আপনার শহীদ হয়েছে, আমাদের অসংখ্য মা বোনের আপনার নির্যাতিত হয়েছেন এই আলবদরদের দ্বারা, ইয়েদের দ্বারা। সুতরাং এটা তো আপনার ওইভাবে মানার কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের মানুষের পক্ষে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বিএনপি ট্রেজারিতে আছে, তারা সংখ্যাগরিষ্ঠ দল সংসদে, তারা তো ভেটো দেয়নি। তারা ভেটো দেয় নাই, তারা কেউ কেউ ভেটো দিয়েছে, কেউ কেউ ব্যক্তিগতভাবে বলেছে। হয়তো সার্বিকভাবে সংসদের প্রথম দিন ছিল, সার্বিকভাবে সংসদের পরিবেশটাকে আজকে তো দেখবেন যখন এই মুক্তিযুদ্ধ নিয়ে আপনার এই বিতর্ক চলছিল, তখন কিন্তু সালাউদ্দিন সাহেব উঠে বসে ব্যাপারটাকে আর একটু সেটেল করার চেষ্টা করেছে ট্রেজারি বেঞ্চ থেকে, যে আচ্ছা ঠিক আছে, এনভায়রনমেন্টটা যেন কনভিনিয়েন্ট থাকে, সবার জন্য কন্ডিউসিভ থাকে, সবার জন্য এনভায়রনমেন্টটা ভালো থাকে, এই উদ্যোগটা উনি নিয়েছেন। ঠিক আছে, এটা ট্রেজারি ব্যাংক থেকে অনেক কিছুই মানে চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে আপনার মানে সংসদকে প্রাণবন্ত করার জন্য, তাদেরকে আমলে নেওয়ার জন্য, তারা যেন জিনিসটাকে মানে এতটা তাদের মানে বঞ্চিত মনে না করে, তারা নিজেদেরকে এতটা বঞ্চিত মনে না করে, জাস্ট এই কারণে এই করাটা। কিন্তু বেসিক জায়গাটা তো তাদের সবচেয়ে বড় একটা ভুল, এবং জামায়াত ইসলাম এখান থেকে কোনোদিন মুক্তি পাবে না যদি ক্ষমা না চায়। যদি ক্ষমা তো তাদের চাইতেই হবে, তারা কখনোই ক্ষমা চাবে না। আপনি দেখবেন যে এই ক্ষমা চাওয়ার বিষয়টাও একটা রোমাঞ্চিত। জাস্ট এক সেকেন্ডে শেষ করে দিই। এই আমেরিকাতে গিয়ে বলে হ্যাঁ আমরা যদি কোনো ভুল করে থাকি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সংসদে যদি তারা নিজেদের ভুল স্বীকার করে নিজেদেরই প্রজন্ম থেকে শুরু করে আমাদের যাদেরকে তারা হত্যা করেছে তাদের কাছে যদি তাদের পরিবারের কাছে ক্ষমা চায়, তাহলে হয়তো তারা একটা প্রশ্ন আসলেও আসতে পারে সেই পরিপ্রেক্ষিতে ক্ষমা করার বিষয়ে। মুস্তাফিজ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এনসিপি তো জামাত জোটে আছে এখনো, আপনাদের অবস্থান কি মুক্তিযুদ্ধ নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অবস্থান সবসময় যেরকম ছিল সেরকমই, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। ৭১-এর যেই চেতনা বা আমাদের মুক্তিযোদ্ধাদের যেই সংগ্রাম এবং তাদের যে স্যাক্রিফাইস, সেটা ছাড়া তো আসলে আমরা একটা স্বাধীন বাংলাদেশই পেতাম না, স্বাধীন পতাকা পেতাম না, স্বাধীন মানচিত্র পেতাম না। তো এই বিষয়ে আসলে আলাদা করে কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে যাকে আমরা বলি ওটা স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত ইসলামী, তাদের সাথে আপনাদের জোটটা কতখানি মানে কেমিস্ট্রিতে মূল্য কীভাবে? এটা তো একটা রাজনৈতিক জোট হয়েছে। এই কেমিস্ট্রি তো আজকে যে ফজলুর রহমান সাহেবরা আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলছে, লাস্ট 17-20 বছর ধরে তো তারাও একসাথে সংসার করেছে, আরও গভীরভাবে তাদের সংসার ছিল। তো তারা যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আমরা একটা নতুন দল, রাজনৈতিক অনেক ইকুয়েশন অনুযায়ী ইলেকটোরিয়াল জোটের জায়গা থেকে এই জোটটা হয়েছে। এটা কোনো আদর্শিক জোট না, এটা আমার মনে হয় যে আমাদের আহ্বায়ক সাহেব থেকে শুরু করে আমরা অনেকবার আসলে ক্লিয়ার করেছি। সো এটা আসলে নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিতর্ক কিন্তু এখনও শেষ হয়নি এবং এটা নিয়ে চলছে এবং আপনারা এটার সাথে সংগ্রাম করছেন বিষয়টাকে। তো আবার এদিকে প্রধানমন্ত্রী প্রতিদিনই বলছেন যে আমরা জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে আপনাদের সংশয় কি? আপনারা কেন ওয়েট করছেন না যে দেখা যাক, আমরা একটু ওয়েট করি? আপনারা কেন এটাকে নিয়ে কি দেখা যাক, কি দেখবো? ওই অক্ষর অক্ষরে ওনার না, সংসদের এই অধিবেশনে তো শেষ নয় না, উনি যেগুলো বলছে ফেক স্টেটমেন্ট অ্যাজ ইট ইজ, যে এরকম হচ্ছে যে সে ইলেকশনের আগে গণভোটের জন্য হ্যাঁ ভোট চেয়েছে, তো তখন সে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছে, গণভোটের রায় বাস্তবায়নের কথা বলেছে। এখন সে তার পার্টিকুলারভাবে ওই জুলাই সনদ যেখানে স্বাক্ষর করে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেটা সে অক্ষরে অক্ষরে পালন করবে। তো এটা তো আলটিমেট ফলাফল ছিল না, এটা তো বিএনপির ম্যান্ডেট না। কিন্তু এটা তো সাধারণ দিয়েছে, তার মানে ওনারা না, এটা তো প্রথমত এইটা তো আসলে মানে বিএনপি তো বাংলাদেশের সবকিছু নির্ধারণ করবে না। ঐক্যমত্য কমিশন যেটা
একটা স্বতন্ত্র বডি ছিল, তারা এখানে ডিসিশনটা নিয়েছে এবং তারা জনগণের কাছে ছেড়ে দিয়েছে যে আসলে আপনারা এটা কি চান কিনা। না, যেহেতু বিএনপি একটা দল, তারা ওই ঐক্যমত্য কমিশনের বৈঠকে গিয়েছে, তারা যেখানে তাদের এইগুলোতে নোট অফ ডিটেলস দিয়েছে, তারা তো আসলে নীতিগতভাবে সেটা এখন বাস্তবায়নের পক্ষে না। সেটা তো তারা কখনোই বাস্তবায়নের পক্ষে ছিল না। তারা তো ওই না, পরিবর্তনটা note of decision দিলে তাদের তারা তো দেখেন, তারা যে মেইনলি এই সংস্কারটাই চায় না। 17 বছর ধরে আওয়ামী লীগ আসলে যেভাবে শাসন কাঠামোটা রেখে গেছে সেটাই জাস্ট টেক ওভার করে নিতে চায়। কারণ এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখন এটা তারেক রহমানের অবদান হয়ে গেছে, কিন্তু এটা তো না, এটা তো আসলে লাস্ট গভর্নমেন্টের আমলের একটা প্রজেক্ট এবং এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রজেক্ট মানে মেগা মেগা দুর্নীতি। সেটা ভর্তুকি তো সেটার তো তারেক রহমান দিবে, তারেক রহমান দিবে না, আপনি সাধারণ জনগণ দিবে। এই সরকারকে দিতে হচ্ছে জনগণের টাকা দিয়ে। এই মেন্টালিটি থেকে প্রত্যেকের বের হইতে হবে যে তারেক রহমান দিবে, তারেক শেখ রহমান হাসিনা দিবে, নাহিদ ইসলাম দিবে। তারেক রহমান রূপক, উনি প্রধানমন্ত্রী, উনাকে বিন করা নো ওয়ান, এইগুলা জনগণকে সাফার করতে হয়। আপনার এখন যেই বাজেট হচ্ছে যে হঠাৎ করে 17% বাড়িয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, সেটার মানে খেসারতটা কে দিবে? আপনারা যে আজকে আমি দেখলাম যে ফ্যামিলি কার্ড নিয়ে আজকে হচ্ছে যে বলা হয়েছে যে অলমোস্ট হচ্ছে আমি সংখ্যাটা যদি বলি 34,000 কোটি টাকা লাগবে টোটাল। হ্যাঁ, 4 কোটি 10 লাখ পরিবারের মধ্যে 1,34,000 কোটি টাকা হচ্ছে ব্যয় করবে 5 বছরে। তো এই বাজেটটা আমরা কই থেকে পাবো? আমাদের বাজেটের 1/3% আমরা নির্ভর করি হচ্ছে যে বাইরে থেকে বিভিন্নভাবে ঋণ, এই জায়গাগুলো থেকে। বাকিটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইনকাম ট্যাক্স এই জায়গাগুলো থেকে অ্যাকোমোডেট করি। কিন্তু এখানকার কোনো নির্দিষ্ট কিন্তু কই থেকে এই টাকাগুলো আসবে এগুলোর কোনো কিন্তু নির্দিষ্ট 5 বছরে বাস্তবায়ন করা হবে, 1 বছর নির্দিষ্ট তো না। কিন্তু চিন্তা নেই। না না, এই বাজেটটা যখন বলে দিচ্ছি আমি, অনেকদিন পর এসে বাজেটটা বলা হয়েছে যে কিভাবে কি হবে, কিন্তু এটার কোন খাত থেকে আসছে? আপনার অলরেডি তো আপনি যে বললেন যে এই ঋণটা হচ্ছে যে তারেক রহমান পরিশোধ করবে, এই যে তারেক রহমানের সরকার, মানে এই সরকার, তারেক রহমানের সরকার পরিশোধ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এরকম আরো অনেকগুলো মেগা প্রজেক্ট আছে যেটার ব্যয় বা যেটার ঋণের বোঝাটা আসলে সাধারণ জনগণ, তার মধ্যে এই তারেক রহমানের সরকার হিসাবে আসলে তারা পরিশোধ করবে। এটা তো আসলে আমাদেরকে দিতে হবে। আমার হচ্ছে যে আমাদের যে বিদ্যুতের তো দরকার, আমাদের 300 মেগাওয়াট বিদ্যুৎ যে আসবে, আমাদের তেমনি বিদ্যুতের ক্রাইসিস আছে। আমাদের যে ধরনের চাহিদা উৎপাদন সেই ধরনের আমাদের নেই। তারপরে হাসিনার সরকারের সময় যে ছোট ছোট ছিল, আপনার বেসরকারি প্ল্যান্ট ছিল, যেগুলো ছিল যে এক একটা লসের কারখানা ছিল এবং সরকারের প্রতি বছর ভর্তুকি দিতে হতো। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো আমাদের বিদ্যুৎ কেন্দ্র দরকার। দেখেন, আমি একটা সিম্পলি আপনাকে হিসাব বুঝাই। আপনি 4 কোটি সামথিং প্লাস হচ্ছে পরিবারকে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন 2,500 টাকা করে প্রতি মাসে। এটার কোন খাত থেকে আসবে কি আসবে এখন আমরা জানি না, এটা তারেক রহমান সাহেব বা তার উপদেষ্টা যারা আছে তারা হয়তো জানে। এখন আপনি প্রতিনিয়ত যখন বাজার করতে যাচ্ছেন, আপনি যখন 1,000 টাকা নিয়ে একটা বাজারে যাচ্ছেন, আপনি ধরেন 1 বছর বা 2 বছর আগে যে টাকা দিয়ে 1,000 টাকা আপনি খরচ করতেন, যে পরিমাণ বাজার আপনি কিনতে পারতেন, এখন কি সেটা কিনতে পারেন? পারেন না। কেন পারেন না? কারণ আপনার একটা পণ্য, এই যে আমি গতকালকেই দেখলাম যে কৃষকের যে ধানের মূল্য সেটা সম্ভবত 1,200 টাকা মন এরকম হওয়ার কথা, সেটা 800 টাকাও তারা পাচ্ছে না। এই যে কৃষক হচ্ছে তার মূল্য পাচ্ছে না, কিন্তু আপনি তাকে একটা কৃষক কার্ড ধরিয়ে দিচ্ছেন। আপনি যখন কৃষকের থেকে এরকম সিন্ডিকেট করে তার থেকে পণ্য আপনি কিনছেন, কেনার পরে এই পণ্যটা ঢাকা পর্যন্ত আসার পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম চাঁদাবাজি হয়। এটা ওপেন হচ্ছে যে নিউজ হয়েছে, এটার হচ্ছে যে ওপেন ডিক্লারেশন আছে, মানে দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। তো আপনি একটা নর্মাল প্রোডাক্ট ধরেন একটা ডিম বা একটা কোন একটা প্রোডাক্ট আপনি যে হচ্ছে তৃণমূল থেকে যখন নিয়ে আসেন, সেটা বাজার পর্যন্ত আসতে যে পরিমাণ টাকাটা বেড়ে যায়, এটা আপনি কমান না। আপনার আলাদা করে কাউকে 2,500 টাকা দেওয়ার দরকার নেই। আপনি যদি এইটাই একটু মেনটেন করেন, চাঁদাবাজদেরকে যদি একটু মানে একটু শেল্টারগুলো না দিয়ে তাদেরকে যদি একটু আইন শৃঙ্খলার মধ্যে এনে ফেলেন, দেখবেন যে আপনার এই 2,500 টাকার থেকে আরো বেশি টাকা মানুষ সেভ করতে পারছে বা মানুষের একটা স্বস্তি আসছে। আপনি এই বড় বড় জায়গাগুলোতে ফোকাস না করে আপনি হচ্ছে বিভিন্ন কার্ডের পলিসিতে চলে গেছেন। আপনার একটা যে এনআইডি কার্ড আছে, আপনি তো এটার মধ্যেই অ্যালোকেট করে ফেলতে পারেন সবগুলো সিস্টেম। আপনার প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি ওই যে এলপিজি গ্যাসের জন্য দেখলাম যে তারেক রহমান সাহেব বলছেন যে কার্ড দিবেন। আপনার যেই এলপিজি গ্যাসের দাম ছিল 1,200 টাকা, সেটা এক ধাপে 1,900 টাকা হয়ে গেছে এবং বাজারে সেটা 2,200 টাকা বিক্রি হচ্ছে। এখন আপনি কার্ড দিয়ে কি সুবিধা পাবেন? ওই 2,200 টাকাটা হয়তো বা আপনি 300 টাকা কমে আপনি 1,800 টাকা পাচ্ছেন। তো আপনি ঘুরাই ফিরাই হচ্ছে যে অনেক বেশি বাড়াই দিয়ে 1-200 টাকা কমায় মানুষের কাছে আবার একটা হিরোইক একটা ফিগার হয়ে দাঁড়াচ্ছেন। এই দেখেন, কার্ড আপনাদের জন্য সব সলিউশন করে দিচ্ছে। তো আপনি এই কার্ডের পলিসির দিকে না যে আপনি অ্যাকচুয়াল মাঠের পলিসিতে যান, যেখানে আসলে মানুষ একটু স্বস্তি পাবে। আপনি যেভাবে বলছেন যে বিশ্ববাজারে এখন মন্দা চলছে বা আমাদের বিদ্যুৎ নাই,
আপনার কূটনৈতিক মহলে আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন ইরানের সাথে সম্পর্কর জায়গাটা জটিল করে আপনি আমেরিকার সাইডটা নিয়ে তাদের প্রতি একটা শোক জ্ঞাপন করবে, তখন তো হরমুজ প্রণালী থেকে আপনার জন্য জাহাজ ছাড়বে না। তো যখন জাহাজ ছাড়বে না তখন তো আপনি অলরেডি একটা সংকটে পড়ে গেলেন। তখন আপনি কোন দিক দিয়ে রাশিয়া থেকে আনতে হবে, তারপর ভারতের দিকে আনতে হবে, আপনি তো কূটনৈতিক জায়গা থেকে অলরেডি আপনি একটা ব্যাকওয়ার্ডে চলে গেলেন। তো এই জায়গাগুলো তো দায় স্বীকার করতে হবে। এবং জুলাই সনদ এবং জুলাইয়ের যে বাস্তবতা, সেটা তারেক রহমান সাহেব বা বিএনপি যে সরকার আছে তারা কখনোই পালন করবে না, তারা রাখতে চায় না। তারা ওই আলটিমেট পাওয়ারটা আসলে স্ট্রাকচারটাকে এনজয় করতে চায়। এবং এই জন্য আমরা বিশ্বাস করি না, কারণ ডে ওয়ানেই বিএনপি সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং 70% জনগণের যে জনরায় সেটাকে তারা উপেক্ষা করে তারা বিএনপির ম্যান্ডেটটা বাস্তবায়ন করতে ব্যস্ত, যেখানে জনগণ অলরেডি দুইটা রায়ে ভোট দিয়েছে। একটা হচ্ছে গণভোট, আর একটা হচ্ছে আলাদা করে ভোট। তো সেই গণভোটকে তারা উপেক্ষা করে যখন এরকম একটা জায়গা তৈরি করছে, সেখানে মানুষ ক্লিয়ার যে তারা আসলে প্রতি পদক্ষেপেই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করবে। আচ্ছা, আমি আপনাকে বলি, আসলে এখানে তো অনেকগুলো বিষয় আসছে, মানে আপনার সংস্কার থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। বিএনপির তো একটা আপনার পলিসিগত বিষয়, এই যে ফ্যামিলি কার্ড আর আপনার কৃষক কার্ডের বিষয়, হেলথ কার্ডের বিষয়, আর যেগুলো আসবে, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি নির্বাচন আগে থেকে বলে আসতেছে। এটা নতুন কোনো বিষয় না, এটা নতুন কোনো বিষয় না। আর সরকার যারা পরিচালনা করেছে দীর্ঘদিন, বা সরকার সম্বন্ধে যাদের মিনিমাম আইডিয়া আছে, তারা এই কুতর্কটা করবে না। সোশ্যাল সেফটি নেট বলে একটা জিনিস আছে, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বলে একটা, যারা অনগ্রসর গোষ্ঠী এবং আপনার যারা নিম্ন হতদরিদ্র, তাদের জন্য প্রত্যেক সরকারের একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে, যেটা 2025-26 ছিল 1,16,000 কোটি টাকা। সো এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আপনার বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে, কাবিখা থাকে, টিআর থাকে, আপনার বয়স্ক ভাতা থাকে, ইত্যাদিতে থাকে। উনি যে বললেন যে কিভাবে টাকাটা আসবে, টাকাটা তো আপনার এখন যেভাবে ডিফাইন করে দেওয়া হয়েছে, যে যেমন আগামী অর্থ বছরে আপনার 40,000 কোটি টাকা দেওয়া হবে, এবং প্রায় আরও আপনার যত 2500 টাকা করে 40,000 কোটি টাকা দেওয়া হবে। এইটা আপনার মূলত এটা একটা সোশ্যাল সেফটি নেট মূলত। এবং আপনি যে সোশ্যাল সেফটি নেটগুলো চলে কীভাবে, সরকার নিজে বাজেট থেকে বরাদ্দ দেয়, যেমন আমি বললাম 1,16,000 টাকা, এবং উন্নয়ন সহযোগীরা খুব ভালোভাবে এই জিনিসটাকে সহায়তা করে। যে কোনো আপনার সোশ্যাল সেফটি, যে কোনো দেশ, আপনার আর্থিক সংস্থা সহ যে কোনো দেশ এইগুলোতে করে। এটা কিন্তু বাই প্র্যাকটিস বাংলাদেশের জন্মের পর থেকেই হয়ে আসছে। এখন এই সোশ্যাল সেফটি নেটের আওতাটাকে সরকার বাড়াতে চাচ্ছে, বাড়িয়ে তার নিজস্ব কিছু পলিসিগত বিষয়। আপনি দেখেন আজকে এই ফ্যামিলি কার্ড কত একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর কাছে এখন যে সে কিন্তু বিরোধী দলের এমপি, তাদের লোকেরা ফ্যামিলি কার্ড চায়, আমাকে একটা ফ্যামিলি কার্ড দেন। আর আপনার কুমিল্লাতে, তারপরে আপনার এটা ফেসবুকে প্রচুর আসছে। তারপরে আপনার আমাদের যে বর্তমান বিরোধী দলীয় নেতা, উনি দূর তোর ফ্যামিলি কার্ড, রাখ তোর ফ্যামিলি কার্ড। হ্যাঁ, এখন ফ্যামিলি কার্ড নিয়ে এত তাদের কথা। ফ্যামিলি কার্ড তো মানুষের জনমানুষের উন্নয়নের জন্যই আপনার করা হয়েছে, যেটা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। কৃষক কার্ডে কিন্তু মাসিক কোনো টাকার কথা না, এটা বাৎসরিক কাউকে পাঁচটা ভাগ করা হয়েছে। কিন্তু জিনিসটা তো বুঝতে হবে আপনার, না বুঝে আপনি ওই যে তুতা পাখির মতো সব জায়গায় গিয়ে এক কথা বারবার বলতে থাকবেন, এই মানে মনে করবেন যে মানুষ মুখস্থ করে ফেলে, মানুষের তো বোকা না। আর সংস্কারের বিষয়টা বিএনপি বারবার প্রতি মুহূর্তে ক্লিয়ার করেছে। আপনি দেখেন এইটা নিয়ে আমার প্রথম আলোতে প্রায় 4-5টা কলাম লিখেছি আমি, মনির হায়দার ভাইও দেখেছি এটা। আপনার প্রথম আলোতে 4-5টা, যেই দিন আপনার আলী রিয়াজকে সালাউদ্দিন সাহেব কোয়েশ্চেন করলো যে তার আপনাদের সব দাবি যদি আমার মেনে নিতে হয়, তাহলে আমি আর এখানে বসছি কেন, আমার তো বসার দরকার নাই, এখানে ঐকমত্য কমিশন আমার বসার দরকার নাই। এইখানে আপনি দেখেন বিএনপি তাদের আপনার চিন্তাধারায় কতটা সৎ, আমি আপনাকে সেটা প্রমাণ দিয়ে দিচ্ছি। তারা দেখেন প্রথমত তারা কিন্তু আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর মানতেছিল না। তারপর কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার মানে বিএনপি তখন চেয়ারম্যান ছিলেন, এখন পিএম, উনি কিন্তু এটা বললেন যে হ্যাঁ সবাইকে সম্মিলিত নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে যেটা মানবো। তাহলে এটা একটা সংস্কার না? 70 অনুচ্ছেদের যে আপনার একটা সংস্কার না? আর বিএনপি তো প্রথম থেকেই বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। গণভোটের বিষয়টা যেটা আসছে, উনি যেটা বলতেছে গণভোটে 70% ভোট দেয়, কিন্তু বিএনপি লোকেরও ভোট আছে কিছু। আর সবচেয়ে বড় কথা, বর্তমান সংবিধান অধীনে নির্বাচন হয়েছে, রাইট? তো এই বর্তমান নির্বাচন হয়ে যাচ্ছে 2/3 মেজরিটি তো বিএনপি, 2/3 মেজরিটি অনুযায়ী কোনটা নোট অফ ডিসেন্ট সহ? এটা তো সালাউদ্দিন সাহেবের নিজের স্টেটমেন্ট আছে, আপনি যদি না জেনে থাকেন আপনি একটু দেখে নেবেন। আমি দেখেছি, আমি দেখি বলছি। তাহলে আপনি ভুল ইনফরমেশন এত স্ট্রংলি বলে তো লাভ নেই। আমি ভুল ইনফরমেশন দিচ্ছেন। ওইটার আপনার এই জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেখানে প্রত্যেকটা প্যারায় লেখা আছে যে প্রত্যেক দল তাদের ইশতেহারে উল্লেখপূর্বক এটা আপনার বাস্তবায়িত করবে নোট অফ ডিসেন্ট ছাড়া যেগুলা।
তো নোটিফিকেশন ছাড়াইতে বিএনপি বাস্তবায়ন করবে, এটা তো বিএনপি বরাবরই বলছে। জুলাই সনদ আমরা তো কোনো ডিসএগ্রি করতেছি না, যেটা স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ দক্ষিণ প্লাজায়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা বাস্তবায়িত করব। এবং সেই জন্য তারা নতুন এটা তো ফার্স্ট সেশন চলতেছে, যে সেকেন্ড সেশনে একটা কমিটি হবে। বিরোধী দলের নেতার সাথেও চেয়ারম্যান সাহেব পিএম আলোচনা করেছেন যে আমরা একটা কমিটি করে সেই কমিটির আন্ডারে আমরা এটা বাস্তবায়নের যে রূপরেখাটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা করব, সেটা নিয়ে আলোচনা চলতেছে। তাহলে বাস্তবায়ন করলো না কোথায় আবার? তারা তো তাদের জায়গাটা তো ক্লিয়ার। আর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, প্রতিটা দেশে, আপনি আমেরিকাতেও 4-5টা কার্ড আছে, আপনি নিজে দেখেন, ইবিটি কার্ড থেকে শুরু করে মেডিকেলের 2টা কার্ড আছে আমেরিকাতে, মেডিকেলের আপনার ইউরোপে আছে, আপনার সিঙ্গাপুরে আছে। প্রত্যেকটা দেশে তাদের সোশ্যাল সেফটি নেট তাদের মতো করে করে। সুতরাং আমাদের দেশেও তো আমাদের যে রাজনৈতিক কাঠামো, আমাদের বিএনপি মনে করেছে যে আমার জনগণকে আমি এইভাবে সেবা দিতে পারবো, এবং তারা ডেলিভার করতেছে, তো জিনিসটা তারা ডেলিভার করতেছে। আর তেলের ব্যাপার যেটা বলা হলো, এখন তো তেলের লাইনই নাই। আজকে আপনি প্রথম আলো এখন ঢুকে দেখেন 5টা জায়গা প্রথম আলো সার্ভে করেছে, 10 থেকে 15টা বেশি গাড়ি নেই, নর্মাল টাইমেও থাকে এটা। সুতরাং আপনি একটা ক্রাইসিস হলো আর আগের মতো একদম খপ করে ধরে ফেললেন, মানে কোনো কারণ ছাড়া, এটা তো আসলে কোনো যুক্তিগত হইলো না, বিরোধিতার জন্য জাস্ট বিরোধিতা করা। সাহেব মুস্তাফিজ, আমি একটু এটা নিয়ে বলতে চাই। আপনি বলবেন, আমি একটু অ্যাড করে দিই প্রশ্ন। সেটা হচ্ছে যে আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মবের বিষয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী না, হুইপ রকিবুল ইসলাম মব বিষয়ে কথা বলেছে, কিন্তু মব নিয়ে আমরা অনেক দিন ধরেই উদ্বিগ্ন, বাংলাদেশের মানুষ। বিভিন্ন সময় মব হচ্ছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট সময় তো এটা এক ধরনের রোগে পরিণত হয়েছিল। এইটাকে কন্ট্রোল করার কিংবা বন্ধের মানে কি করণীয় আছে আপনাদের কাছে, আপনার দল? আচ্ছা, আমি বলছি। তার আগে আমি একটু বলে নিই যে কার্ডকে আমি বলবো যে একটা জনগণের সাথে স্ক্যাম করা। এই যে ধরেন যে এমএলএম টাইপের যে বিজনেসগুলো ছিল, ধরেন ই ভ্যালি, তারপর ডেস্টিনির, এটা মানুষকে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে না যে আজকে এটা নেন, আগামীকাল এটা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। সো এই বিএনপি সরকার বাংলাদেশের জনগণের সাথে একটা স্ক্যাম করতেছে, একটা এরকম এমএলএম টাইপের, ই ভ্যালি টাইপের একটা বিজনেসের মডেল দাঁড় করে বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে। এবং আমার যে বিজ্ঞ সমালোচক, উনি বরঞ্চ তোতা পাখির মতো কথাগুলো বলে গেলেন। দেখেন, উনি যে বললেন যে সামাজিক নিরাপত্তা খাতের যে বাজেটের কথা বললেন, এই খাতে তো অলরেডি এই খাতে যে 1,16,000 টাকার কথা বললো, এই টাকা তো অলরেডি অ্যালোকেট করা আছে বিভিন্ন রকম। গত অর্থ বছরে আপনি এটাকে চেঞ্জ করতে পারে ভাই। আচ্ছা, আমাকে একটু বলতে দাও, আমি আমার মতো করে এটা আমারটা শেষ করে আপনি কাইন্ডলি বলেন। হ্যাঁ, তো সেখানে কিন্তু অলরেডি এই টাকাটা কিন্তু অলরেডি অ্যালোকেট করা আছে বিভিন্ন খাতে। এখন আপনি সবগুলা খাতকে ভ্যানিশ করে দিয়ে আপনি হচ্ছে যে এখন হচ্ছে যে নতুন করে এই এতগুলা 20 রকম কার্ড করবেন। এখন এই 20 রকম কার্ডগুলো তো সুবিধা আছে, 20 রকম কার্ড করলে 20 রকম ব্যুরোক্রেটিক জায়গায় 20 রকম বরাদ্দ, এখানে একটা নানা রকম একটা বড় একটা টাকার ব্যাপার। আবার আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ফ্যামিলি কার্ডের জন্য আপনি 400 কোটি টাকা জাস্ট শুধু প্রচার প্রচারণার জন্য খরচ করছেন। এটা তো খুবই আননেসেসারি জিনিস, আপনার তো এত টাকা খরচ করার দরকার নেই। এই 400 কোটি টাকা দিয়ে আপনি 40,000 পরিবার। এই তথ্যটা কোথায় পেলেন আপনি? এই তথ্যটা আমি আপনাকে দিচ্ছি, এটা জাতীয় গণমাধ্যমগুলোতে এসেছে। কোন গণমাধ্যমে আসছে আপনি দেন? হ্যাঁ, আমি জাতীয় গণমাধ্যম থেকে আপনাকে দেখাচ্ছি কোথা থেকে আসছে। তো সেখান থেকে তারা হচ্ছে যে প্রচারণার কোনো প্রয়োজন নাই, এর প্রচারণা তো নির্বাচনের সময় করেছি। আচ্ছা ভাই, আমি একটু বলে নিই, আপনি তো বললেন আপনার মতো। তো সেখানে আপনি প্রচারণার জন্য এরকম এত টাকা খরচ করছেন। তারপরে মানে আমি কি এই ইনফরমেশনটা ভুল দিলাম যে যদি 20টা কার্ড করে এটার জন্য আলাদা কার্ড তো হবে না ভাই? আচ্ছা, আপনার ইনফরমেশন অনুযায়ী প্রত্যেকটা কার্ড স্টারে উল্লেখ আছে। আপনি স্টারে দেখেন ফ্যামিলি, আমি বলি ফ্যামিলি কার্ড, তারপরে আপনার ই হেলথ কার্ড, তারপর কৃষক কার্ড, তারপর ক্রীড়া কার্ড, প্রত্যেকটা কার্ড আমাদের স্টারটা পড়ে দেখেন। এলপিজি কার্ডের কথা বলা আছে? এলপিজি কার্ডের কথা বলা না থাকলে এলপিজি কার্ডের কথা বলা আছে? ফুয়েল কার্ড তো এটা ফুয়েল কার্ড না, ফুয়েল পাসের কথা, ফুয়েল পাসের কথা। তাও আজকে ফুয়েল কার্ডের কথা ক্লিয়ার করতে, ফুয়েল কার্ডের কথা বলা আছে, আর প্রয়োজনও পড়বে না ফুয়েল পাস। আমি নিজে তেল নিতে গিয়ে দেখেছি। আমরা এই বিতর্কে বলতে না, বিএনপির যে জায়গাটা হচ্ছে তার স্ক্যামের মতো করে প্রত্যেকটা, কিন্তু আমরা মাত্র 2 মাস আছে, এখনো তো এই কার্ডগুলো নিয়ে কোনো বিতর্ক হয়নি, তো আমরা কেন স্ক্যাম বলছেন আপনি? এটা সমাধানের জন্য অনেকটা কার্ড ধরা দেয়, কিন্তু এটার রুট লেভেলের কি পলিসি দিয়ে এই সমাধানটা মোকাবেলা করা যেতে পারে বা সামগ্রিকভাবে এটা কিভাবে সলিউশন করা যেতে পারে, ওইটা তার কাছে নাই বা ওনাদের কাছে নেই। ওনারা মনে করছে যে এই কার্ড দিয়ে আমি পুরো বাংলাদেশকে পরিবর্তন করে ফেলবো। সো এইটা কিন্তু এখনকার জেনারেশন বলি বা আমাদের যারা মোটামুটি একটু জানাশোনা আছে, তারা কিন্তু এই স্ক্যামগুলো ধরে ফেলতে পারে। এবং তাদের এই যে সামাজিক সুরক্ষা খাতের যে বাজেট, এই বাজেটটা গত আওয়ামী লীগ সরকারে তারা কিন্তু বিভিন্ন এই কার্ডগুলো তাদের দলীয় লোকজনকে দিয়েছে। এবং আমরা এখনো
নতুন করে দেখতে পেয়েছি, এটা যদি মানে উনি ডিফার করে, আমি এটা জনগণ তো দেখবে। তো এই অলরেডি ফ্যামিলি কার্ডের নাম করে 3টা ধর্ষণের কেস এরকম হয়েছে, আজকেও একটা এরকম ঘটনা ঘটেছে। এরকম বিভিন্ন জায়গায়, পঞ্চগড়, তারপরে টাঙ্গাইল, এরকম কয়েকটা জায়গায় দেখা গেছে যাদের দিয়ে কার্ডগুলো উদ্বোধন করা হচ্ছে তারা কোনো না কোনোভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং তারা অ্যাকচুয়ালি সেই মানে দরিদ্র ফ্যামিলিও না বা কৃষকও না, কিন্তু তারা দলীয় পরিচয় যেগুলো পাচ্ছে। এবং আমাদের কাছে এগুলো কি আপনাদের ফাইন্ডিংস? আপনি এটা তো জনগণের কাছে, এটা নিয়ে আমি দাবি করছি না, আমি এটা জনগণের কাছে ছেড়ে দিচ্ছি। নিশ্চয়ই তারা অনেক সচেতন, তারা জানে আমার কথাটা যদি মিথ্যা হয় তারাই বলবে যে আপনি একটা মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন। তো এইভাবে আমি তো লোকাল পলিটিক্স করি, সিরাজগঞ্জ 6-এর আমি ইলেকশন করেছি। তো এইখানেও ধরেন যে প্রত্যেকটা জায়গায় যে কার্ডের কথাগুলো বলা হচ্ছে, বারবার দলীয় মানুষগুলাকে বা কারা তার দলের আস্থাভাজন এরকম মানুষজনকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যেটা আওয়ামী লীগ সরকার হয়েছে। তো আপনি হঠাৎ করে এই 4 কোটি 10 লাখ পরিবারের মধ্যে যেই 1,34,000 কোটি টাকা ব্যয় করবেন, সেটা আপনি নিজেও জানেন না কই থেকে আসবে। আপনি মানুষের থেকে ধার দেনা করে, অলরেডি আমরা শেখ হাসিনার যে সরকার এত মেগা প্রজেক্ট করে গেছে, সেই ঋণের বোঝাই আমরা কুলাতে পারছি না। তার উপরে আপনি এরকম MLF এর মতো করে স্ক্যাম করে, ইভ্যালির মতো চটকদার বিজ্ঞাপন দিয়ে যদি মানুষকে মানে বিভ্রান্ত করেন, তাহলে তো আসলে মানে সমস্যা। কারণ সামনের দিনে তো আসলে 2 মাসেই আপনি এত ক্রাইসিস দেখতেছেন, আপনি বাকি 5 বছর মানে দেশ কিভাবে চালাবেন? বৈশ্বিক ক্রাইসিস, যেটা তো সরকার নিজে আমি তো বললাম যে বৈশ্বিক ক্রাইসিস। আপনি এই যে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যে আপনাদের ভাষায় গুপ্ত, তো ওনার ব্যাপারটা আপনারা ক্লিয়ার করেন। উনি যেই স্টেটমেন্ট দিয়েছে, তারপর আপনারা হরমুজ প্রণালী থেকে জাহাজ কেন ছাড়লো না, এগুলো তো আপনারা এড়িয়ে যাবেন, কারণ এগুলো আপনারা ফেস করতে চান না। আবার সবুজ সংকেত দিয়েছে, আবার দেখলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে। আচ্ছা, এর পরবর্তীতে হয়েছে যে আপনি বললেন যে মবের ব্যাপারটা। এখন ইন্ট্রিম গভর্নমেন্টের টাইমে তো যে কোনো এরকম কিছু ঘটলেই মব নামে আখ্যায়িত দেওয়া হতো, এবং কোনো না কোনোভাবে এটা এনসিপি, জামাত বা এই গ্রুপটাকে আসলে সবসময় বলা হতো। কিন্তু আমরা তো দেখলাম যে সরকার বদলের পরে বিএনপি সরকার যখন আসলো, তারপর তো এরকম অনেক মব আমরা দেখলাম, যেটা বিএনপির লোকজন বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান দখল করছে। বাংলাদেশ ব্যাংক আমরা দখল হতে দেখলাম, বিভিন্ন জায়গায় এরকম আমরা দখল হতে দেখেছি। দখল কেন বলছেন? এটা বিএনপির নতুন সরকার তাদের প্রমোট করে গভর্নর নিয়োগ করবে না? কিন্তু এই প্রসেসে এটা কি কোন প্রসেস হলো? কোন প্রসেসে করছে? বাংলাদেশ গভর্নরকে কি আপনি কোন লিগ্যাল কোন প্রসেসে আপনি বাংলাদেশ তাকে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দিয়েছেন? না, বাংলাদেশ না ওইটা তো আগের গভর্নর তিনি চলে গেছে, কিন্তু আগের গভর্নর কিভাবে চলে না, আমি একটু বলি সাহিব ভাই, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন আহসান মনসুর, উনি যে স্ক্যাম করছে, এরপরে তো ওনার থাকার নৈতিক অধিকার নেই। স্ক্যাম করেছে, আপনারা যাকে এনেছেন সে এসালামকে হচ্ছে যে 5টা ব্যাংক করে দিচ্ছে, 1.5 কোটি না 2 কোটি টাকা দিয়ে সে হাবুদের পক্ষে প্রচারের জন্য টাকা দিয়েছে। আপনারা আনলেন যেই স্ক্যাম করা, যেই গভর্নরকে আপনারা সরিয়ে, স্ক্যাম করা গভর্নরকে সরিয়ে এই নতুন গভর্নরকে আনলেন, তার সাথে তার বিজনেস পার্টনারশিপ আছে এসালামের সাথে। আমি জানি না ভাই, হয়তো জানে না। এখন যেই একীভূতকরণের যে প্রকল্পটা ছিল, যেই পলিসিটা ছিল, সেই ব্যাংক খাতের নতুন 18-র 1-এ আপনি একটা নিয়ম করে দিলেন যে সেখানে 7.5% টাকা পরিশোধ করলে আপনার ব্যাংক পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে 4টা ব্যাংকের মালিকানা ইজিলি আপনি এসালম ফিরে পাচ্ছে। তো আপনি এরকম একজন মানে লোককে আপনি আবার ব্যাংক ফিরে দিচ্ছেন, যারা মানুষের টাকা পয়সা গায়েব করে ফেলেছে, যারা মানুষের টাকা পয়সা অলরেডি পাচার করে ফেলছে। তো এই জায়গাগুলো তো বিএনপি অ্যাড্রেস করতে হবে, বিএনপি তো এগুলো অ্যাড্রেস করতেছে না, বরঞ্চ বিএনপি এদেরকে পেলে পুষে আরেকটা নতুন এসালম জন্ম দিতে যাচ্ছে, বা আরেকটা নতুন করে দরবেশ তৈরি করতে যাচ্ছে। এবং এসালমের সাথে যে মানে বিএনপির লোকজনের যে সম্পর্ক বা যে ভালোবাসার জায়গাটা, সেটা তো হৃদ্যতা আমরা দেখতে পাই। সালাউদ্দিন সাহেব দেশে প্রত্যাবর্তন করে হলো এসালমের গাড়ি নিয়ে। তারপরে আমরা এখন কোট আনকোট জানি যে এই কোম্পানিগুলো আসলে তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এবং এই মব কালচারটা তো এখন দমানোর বিষয় তো হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন জায়গায় যে এরকম ক্রাইসিস হচ্ছে, এই যে বিএনপির এই লাস্ট কয়েকদিনেই হচ্ছে যে নিজেদের অন্তর্কন্দলে মারা গেছে হচ্ছে 30 জন নেতাকর্মী, 30 জন খুন হয়েছে বিএনপি নেতাকর্মীর কাছে। তারপরে আজকে একটা খুন হয়েছে নিউ মার্কেটে কিছুক্ষণ আগে, এটা প্রথম আলোতে অলরেডি এটা নিউজ করেছে। তো এগুলার দায় বা এগুলার জায়গা তো আসলে সরকারের এখন দেখতে হবে। সালাউদ্দিন সাহেব অন্যান্য সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, সে বিসিবির দায়িত্ব নিয়েছে, ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েছে, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, কিন্তু তার মন্ত্রণালয়ের দায়িত্ব কে নিবে?
এটা সে ভুলে গেছে যে তার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না, তো তার সেই মন্ত্রণালয় মন্ত্রণালয় বাদ দিয়ে তিনি- সে বাকি সব মন্ত্রণালয় হচ্ছে যে সে নাক গলিয়ে বেড়াচ্ছে। আমি তো বলি। তো এটা তো আসলে বাংলাদেশের জন্য সমস্যা, তার প্রবলেমেটিক। মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। আর ওনারা যে কথাটা বলেন সালাউদ্দিন সাহেব, কেন এটা যেহেতু জুলাই প্রথম সেশনে যেহেতু সংসদের জুলাই সংবিধান পাশ করা বা নিয়ে আলোচনা হচ্ছিল এবং উনি ওইটাতে মানে সবসময় ছিল ওই মিটিংগুলোতে, এই জন্যই উনি কিন্তু এই সেশনে বেশি কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে, সংস্কারের বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তেলের বিষয় নিয়ে কি তার কথা আচ্ছা, বলার কথা? না, তেলের বিষয় সংস্কৃতি মন্ত্রণালয়ের বিষয়ে কি তার কথা বলার কথা? না, সংসদীয় এটা সেশনেই প্রসঙ্গক্রমে আসলে বলতে পারে, যখন সংসদীয় সেশনেই সে প্রিমিয়ার ছিল না তখন সে বলছে। জ্বালানি ও খনিজ আরেকটা জিনিস মন্ত্রণালয়ের বলি, হয়ে আচ্ছা, তিনি কথা এসএলএম এর বলেছেন। বিষয়ে তো আপনার এটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দিয়েছে যে এই যে 7.5% যে আপনার বিষয়টা উনি বললেন, সেটা হচ্ছে যে এই ইসলামী ব্যাংকগুলোর মালিক আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল না? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যদি এখন আসতে চায় তাহলে তার কোন প্রসেসে আসবে? সে এখন তো এসএলএম এর বিষয় আসতেছে না, শুধু এসএলএমকে এখানে মানে ধরা হচ্ছে, এসএলএম এর বিষয় তো এখানে আসে নাই। এখানে বলা হচ্ছে যে আজ থেকে 50-60 বছর আগেও যারা এটার শেয়ার হোল্ডার ছিল যখন প্রতিষ্ঠার সময়, তারাও এখানে আসতে পারবে, এই উইথ দিস প্রসেস। এখানে 7.5% এই ব্যাংকগুলোর মেজরিটি কাদের কন্ট্রোলে আছে? অবশ্যই এটা প্রথমে বিদেশি ফাইন্যান্স এটা তৈরি হয়েছে ইসলামিক ব্যাংকগুলো। আর এই- আসানিস মনসুর এই যে চারটা আসানিস মনসুর যেটা করে ইসলামী আপনি জানেন, ব্যাংকের এখনো 80% কিন্তু অনেক উপরে গ্রাহকরা অংশীদারিত্ব টাকা হচ্ছে পাচ্ছে এসালাম না, গ্রুপের। তাদের এফডিআর এ টাকা পাচ্ছে না, তাদের ডিপিএস ভাঙাইতে This is পারছে very না। আমি একদম unfortunate. ভেরি মানে একদম মানে জলজ্জন্ত ভাই, প্রমাণ this আছে is যে very এই করে unfortunate আগে কিছু কিছু যখন পাচ্ছিল, আপনারা আসলে যেমন এসালামদের সোশ্যাল মতো ইসলাম ব্যাংক মানুষের থেকে জন্য আগে defend করেন। আগে কিছু কিছু পাচ্ছিল না। এসএলএমকে কেন ডিফেন্ড করবো? এসএলএম আপনি আমাকে উত্তর দেন যে এই চারটা ব্যাংকের মালিকানার অধিকাংশ কার কাছে? 80% এর উপরে এসালামের। ইমিডিয়েট তো এসএলএম ছিল, কিন্তু এর আগে আপনি কারা ছিল? আপনি কি এটা দায়িত্ব নিয়ে বলছেন যে হ্যাঁ, এর এইভাবেই আগে বলা হয়েছে। আপনি তাহলে ব্যাখ্যাটা কি দেখেন, আপনি দায়িত্ব নিয়ে বাংলাদেশ বলছেন? ব্যাংকের ব্যাখ্যাটা দেখেন আপনি, ঠিক আছে, তারা কিন্তু ঠিক আছে, বলছে ঠিক যে আছে। আগে যারা ছিল আইডিবি তাহলে কি আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে আসলে আগের মালিকানারা চলে আসছে, এসালাম আসছে না? না এসএলএম আসবে না তো অবশ্যই। ঠিক আছে, সেটা আমরা অবশ্যই দেখবো। হ্যাঁ, আপনি এটা তো দেখেন। অন রেকর্ড থাকলো। অন রেকর্ড থাকলো অবশ্যই বুঝবে না। আপনাদের দেখবেন সেটা তো বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা করছে যে আমি যদি আইডিবি কে এখানে আনতে যাই, আমি তো আইডিবি তখন নাই, ইসলামিক ডেভেলপ আমি কিভাবে আনবো? 7.5% আমার দিয়ে আনতে হবে তো, রাইট? সুতরাং এটা একটা প্রসিডিওর। আর হচ্ছে আরেকটা কি বিষয় উনি বললেন, আপনার খুনের বিষয়টা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিচ্ছে না উনি, আজকেই বলে 14,500 কনস্টেবল নিয়োগ করছে এবং মাদক বিরোধী যে অভিযানটা চলবে 30 এপ্রিলে পর বলে যে 30 এপ্রিল এই সেশনটা শেষ হচ্ছে, এই সেশনের পরেই আসলে কি দেখতে নারী তার চলন বাঁকা। আপনার হলে তাকে টার্গেট করছেন সামহাও, তাকে টার্গেট করে তাকে একবার মেলাইন করতে হবে, যেটাই হোক তাকে মেলাইন করতে হবে। এই যে 30 এপ্রিলের পর অভিযান চলবে, তখন দেখবেন আর এক সুর তৈরি হয়ে গেছে। তখন বলবেন যে এটা তো ধরা যাবে না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। আপনি দেখেন এই কুমিল্লাতে যে আপনার মানুষ হত্যা হলো, আপনার আমাদের একজন সরকারি কর্মচারী হত্যা হলো, তারপরের দিনে কিন্তু 5 জন ছিনতাইকারীকে কিন্তু গ্রেফতার করা হলো। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কি ওইখানে গিয়ে বসে থাকবে? সে তো স্টেপ নিচ্ছে, তো সেখানে স্টেপ নিচ্ছে। আর পুলিশ তো ডিমোরালাইজ ছিল রে ভাই 1.5 বছরের টিভিতে। আপনি দেখবেন গত দিন কিন্তু রাজীব হাসান একটা ভালো কথা বলছে যে এখন কেন মজা লাগে না, ওই যে আগে তো চাইলেই উপদেষ্টার বাসায় তুলে যাওয়া যেত, চাইলে অমুকের বাসায় চলে যেত, চাইলে অমুকের ছাগল চুরি করে ফেলা যেত, সবকিছু করা যেত। এখন তো আসলে এটা পারা যাচ্ছে না, এখন তো মজা লাগতেছে না তো এই জিনিসটা, এখন তো এটা পারা যাচ্ছে না। বুঝেন না এই কথাটা? এই জন্য হচ্ছে আপনার এই প্রবলেমগুলা। সরকার তার স্টেপে সঠিক আছে এবং দেখেন সরকার এবং বিরোধী দল তো জামায়াত ইসলাম, রাইট? এনসিপির কিন্তু নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, ওই যে এইগুলাই শুধু। কিন্তু জামায়াত ইসলাম এদের তেলের ব্যাপারে দেখেন সরকার প্রধানমন্ত্রী নিজে কিন্তু বিরোধী দল, আমি কিন্তু আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিরোধী দল থেকে উদ্যোগ নেওয়া দরকার। সরকার বিরোধী দলের 5 জন একটা কমিটি করেছে, এটা কি ভালো স্টেপ নয়? এটা কি ভালো স্টেপ নয়? আর উনি যে বললো যে আপনার সরকার ইভালুয়েশন করতেছে না, একটিকের বৈঠকে গতকালকে 13,000 কোটি টাকা পাস হয়েছে, কিন্তু 21 তলা ভবন সচিবালয়, আপনার সচিবালয় 649 কোটি টাকার বিনিময়ে সচিবালয় নতুন 21 তলা ভবন আপনার নির্মাণ হবে। এই যে একটা প্রস্তাব আসছিল, 2টা একটিকে চেয়ারম্যান পিএম ফিরিয়ে দিয়েছেন। তাহলে এটা কি আপনার স্বচ্ছতা নয়? এখন মনে করেন আপনার MRT 1 এবং MRT 5 আওয়ামী লীগ সরকার আপনার জায়গাকে দিয়ে গেছিল, নিজের আন্ডারে তারা আপনার টেন্ডার করবে, সেটাকেও ইভালুয়েট করতেছে প্রতিনিয়ত সরকার কিভাবে, যে শর্ত দিয়েছে সেই শর্ততে না এদিকে যাওয়া যায় না এদিকে যাওয়া যায়। কারণ সরকার আমাদের বর্তমান যে সরকার আছে তারা তো একটা ইনহেরিট করছে একটা চরম আকারের বোঝা, এটা তারা নিজেরা তৈরি করে নাই। কিন্তু তারপর MRT 1 MRT 5 তো করতে হবে। বা এখন রূপপুর পারমাণবিক ইমিডিয়েট আমি আগস্ট মাসের মধ্যে 300 মেগাওয়াট আমি পাবো, আজকে লোডিং শুরু হয়েছে, এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া যাবে? সেই আগের সংস্কৃতি তো পরিবর্তন করতে যাচ্ছে। এখন আপনি বলছেন যে এখানে আপনার যে আপনার আগের প্রসেসগুলো ইভালুয়েশন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইভালুয়েশন করা হচ্ছে, প্রত্যেকটা ইভালুয়েশন করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় সেই চেক এন্ড ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমাদের সরকারকে প্রায় তো সময় সময় দিতে শেষ। হবে। আমি একটু সাহেব ভাইয়ের কাছে যাই। সাহেব ভাই, ওই যে উনি বলল দেখতে নারী চলন বেঁকা, আপনারা কি সেই পথে হাঁটছেন কিনা? না, ডেফিনেটলি না। ধরেন এটা তো বলার সুযোগ নাই, কারণ আমার মনে হয় যে বিএনপিতে তো আরো ক্যাপাসিটিওয়ালা লোকজন আছে, তার তো দরকার ছিল না গত গভর্নমেন্টের
কি বলে উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর, বা তাদের তো আমার মনে হয় সেই ক্যালিবারটা আছে মন্ত্রণালয়গুলো চালানোর। সালাউদ্দিন আহমেদের নিশ্চয়ই সব মন্ত্রণালয় দেখার বিষয় না, বা তার দিকে ওই দেখতে নারী চলন বাকে এইসব ফ্যাক্টরে আমরা যাই না। ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের সংশয়ের জায়গাগুলো হচ্ছে যে দেশ নিয়ে আসলে তাদের যে চিন্তা ভাবনা এবং একটা বড় জেনারেশনাল গ্যাপ আছে। তারা যেভাবে আসলে চিন্তা করে, আমার ভাইরা যেভাবে চিন্তা করে, আমাদের চিন্তার সাথে আসলে অনেক বেশি পার্থক্য। এবং এইভাবে আসলে আওয়ামী লীগও চিন্তা করতো, এইভাবে আসলে গত গভর্নমেন্ট যেভাবে দেশ চালিয়েছে উনিও বা ওনার সরকারের যারা আছেন তারাও আসলে ওইভাবেই চিন্তা করছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। যেটা খারাপ সেটাকে খারাপ বলা উচিত। আপনি এস আলমকে কোনোভাবে পুনর্বাসন করতে পারেন না, আপনি এস আলমের ব্যাপারে ডিফেন্ড করতে পারেন না। যেটা রং সেটা আপনি রং বলেন, মানে উনি তো এটাতে বলছে এসএলএমের কোনো সুযোগ নেই এখানে সেটা তো আমি আসার। বললাম যে এটা তো অন রেকর্ড থাকলো, দেখা যাক যে এস আলমের সুযোগ থাকছে কিনা। এস আলম সব জায়গায় এস আলমের ভাই ব্রাদারদেরকে সে বসায় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চালাচ্ছে আর এস আলমের সুযোগ নেই। সে কোন ক্যালিবারে আসলে বাংলাদেশের গভর্নর হয় সেটা আমার মনে হয় যে আপনি খুব ভালো জানেন। আমি জানি যে আপনি ইতিহাস জানেন। তো আসলে কোন ক্রাইটেরিয়াতে এরকম একজন গভর্নর বিএনপি নিয়োগ দিল, এটা আমাদের কাছে খুব দুঃখ মানে লাগে যে এর থেকে ভালো অপশন কি তার ছিল না। এবং প্রক্রিয়া দিয়েই সে একটা ভালো গভর্নর সিলেক্ট করতে পারতো। এবং যেসব জায়গায় কথা বললাম যে প্রক্রিয়াগতভাবেই দলীয় লোক তো বসাচ্ছে। এই যে চিটাঙের যে মেয়র বসেছেন তার তো মেয়াদ শেষ, তারপরে সে বসে আছে, সেখানে জলাবদ্ধতা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রশাসক হচ্ছে, তাদের 31 দফা বলছে, তারপরে ইলেকশনের যেই দফাগুলো বলছে সেগুলো তার পড়া উচিত যে স্থানীয় সরকার এইভাবে তার কন্ট্রোল করার কথা ছিল না। এবং আরেকটা কথা আমি বলে নিই যে গতকালকে আমি জুনায়েদ সাকিব ভাইকে বক্তব্য দিতে দেখলাম, বা আজকে আন্দালি ব্রাহ্মণ পার্থক্যে বক্তব্য দিতে দেখলাম। এরা সিম্পলি মানে দে আর বিকামিং ক্লাউন ডে বাই ডে। মানে এটা খুবই আনফরচুনেট, কারণ তারা দেশের আমি আপনাকে বলছেন, আপনি একটু তারপরে বলেন। সো জুনায়েদ সাকিব ভাই হচ্ছে যে যেই সংস্কারের জন্য সেই লড়াইগুলো করে গেছেন, সে এখন এসে নতুন ইতিহাস দিচ্ছেন, জুলাই আগস্টের নতুন ইতিহাস দিচ্ছেন, জুলাই আগস্টের এক দফার ঘোষক তারেক রহমানকে বানিয়ে দিচ্ছেন 6 তারিখের জায়গায় 5 তারিখে কিভাবে নাহিদের কাছে নাহিদের মেসেজ মির্জা ফখরুলের কাছে পাঠানো আছে। আপনি আমার কথা পরে বলেন। না আমি 6 তারিখে বলতেছি, 6 তারিখে ডাক 5 তারিখে আসিফ দিলেন, আপনার স্ট্যাটাস আছে, দীর্ঘ স্ট্যাটাস আছে, ওই আলমগীরকে ওই 31 দিনের ঘটনার বর্ণনা কিভাবে ঘটনা ঘটেছে একজন বলি যে 6 তারিখে আপনি যেমন 5 তারিখে ডাকে আসিফ দিলেন, সেটাও আমি দেখছি এখন মির্জা ফখরুল আলমগীর সাহেবকে ক্রেডিট দেওয়া হচ্ছে। বা ক্রেডিটের তো বিষয় না এখানে, এটা আন্দোলনটাকে সফল করা আমাদের হাতে আর সময় নেই। সুন্দর রাজনীতিটা করা উচিত। একদিনের গ্যাপে এটা কি হইতো, এটা তো ভালো করে জানা যায়। ফাইটটা করতেছে হয়তোবা তারেক রহমান তাকে হয়তোবা একটা শিশু রাশেদ বা শিশু মেনন কাট বা ইনু কাট হয়তোবা তাদেরকে ধরিয়ে দিতে পারে, অথবা তারা যে পূর্ণাঙ্গ আমাদের হাতে আর সময় নাই। সাইদ ভাই দিতে পারে। এবং সালাউদ্দিন ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।